বেশ কিছুক্ষণ কাঁচুমাচু করার পর হঠাৎই আমার ছাত্রী তিশা আমার হাতটি শক্ত করে ধরে ফেলল। ওর এমন ব্যবহারে আমি যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি ভয় পেয়ে গেলাম। কারণ এভাবে হাত ধরাটা কোনোভাবেই ভালো কোনো লক্ষণ নয়। তৎক্ষণাৎ আমি তিশার হাতটি নিজের হাত থেকে ছাড়িয়ে বেশ রাগান্বিত স্বরে তিশাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এরকম বেয়াদবি করছো কেন? সমস্যা কি তোমার? আমার কথা শুনে তিশা বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে টেবিলের দিকে তাকিয়ে আছে এবং খেয়াল করলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘামের আস্তরণ জেগে উঠেছে। তিশার এমন অনাকাঙ্ক্ষিত ব্যবহারে আমি বেশ অবাক হলেও এসব বিষয়ে আর তেমন কোনো কথা না বাড়িয়ে ওকে শান্তস্বরে জিজ্ঞেস করলাম, গতকালকে তোমাকে যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো করেছো? কিন্তু আমার প্রশ্নে ওর তেমন কোনো প্রতিক্রিয়া নেই। হঠাৎই আমাকে অবাক করে দিয়ে তিশা চিৎকার দিয়ে বলল, ছাড়েন স্যার, আমাকে ছেড়ে দেন। আম্মু, আম্মু কই তুমি? স্যার আমার শরীরে হাত দিচ্ছে। তিশার এমন কাণ্ডে মুহূর্তেই আমি অবাক হবার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। যে এই মেয়ের শরীরে হাত দেওয়া তো দূরের কথা, ওর শরীরে একটু স্পর্শও করিনি আজ কিনা সেই মেয়ে এমন নাটক করছে। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি ব্যাপার তিশা, তুমি এমন করছো কেন? আমি তোমার শরীরে কখন হাত দিলাম? ততক্ষণে তিশার মা রান্নাঘর থেকে দৌড়ে তিশার রুমে চলে এসেছে। তিনিও বেশ উৎকণ্ঠা নিয়ে তিশাকে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে তোর? কি করেছে? তিশা কান্নার অভিনয় করে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, স্যার, আমার শরীরে বিভিন্ন অজুহাতে আজকে স্পর্শ করার চেষ্টা করেছে, এমনকি আমাকে খারাপ প্রস্তাবও দিয়েছে। ওনার ক্যারেক্টার ভালো না, তুমি এক্ষুনি ওনাকে বাসা থেকে বের করো। ওর এমন কথায় ততক্ষণে আমি হতবম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি যখনই কিছু বলতে যাব তার আগেই আন্টি অর্থাৎ তিশার মা আমার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে তো আমি অনেক ভালো ছেলে ভাবছিলাম, আর শেষমেশ তুমি কিনা আমার মেয়ের সাথে এমন ব্যবহার করলে। আন্টি, আপনি ভুল বুঝছেন। তিশার গায়ে আমি কেন হাত দিতে যাব? ও মিথ্যা বলছে। পরক্ষণেই আমি তিশার দিকে তাকিয়ে বললাম, তুমি শুধু শুধু আমাকে এভাবে অপমান করছো কেন? আমার পড়ানো তোমার যদি ভালো না লাগে তাহলে সরাসরি বলে দিলেই তো পারো। এভাবে অভিনয় করার মানে কি? আমার কথা শুনে তিশা কিছুটা হকচকিয়ে উঠল বটে। পরক্ষণেই সে তার মায়ের দিকে তাকিয়ে পুনরায় বলে, স্যার এখন নিজের দোষ ঢাকার জন্য তোমার কাছে এসব কথা বলছে আম্মু। দুজনের এমন দ্বিমুখী পাল্টাপাল্টি মন্তব্য শুনে আন্টি বেশ দোটানায় পড়ে গেলেন। তিনি কার কথা বিশ্বাস করবেন এই মুহূর্তে সেটাই যেন তার মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছে। সবশেষে আমি বেশ রাগান্বিত স্বরেই বললাম, ব্যাস, অনেক হয়েছে, আমি যাচ্ছি। তোমার মতন বেয়াদব মেয়েকে পড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। এই বলে আমি হনহন করে আন্টির পাশ দিয়ে প্রস্থান করেই ওদের বাসা থেকে বের হয়ে গেলাম। তিশাকে আমি পড়াই গত 7 মাস ধরে। মেয়েটা যে অতটা মেধাবী তা বলা দায়, তবে ভালোভাবে বোঝালে বেশ ভালোই বোঝে। কলেজে ওঠার পর থেকেই সায়েন্সের সকল বিষয় আমি এতদিন যাবৎ পড়াচ্ছি, কিন্তু কোনোদিনই ওর এমন ব্যবহারের সাথে আমি পরিচিত ছিলাম না। তিশার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই টিউশনির টাকাও পেতাম বেশ ভালোই, কিন্তু আজ হঠাৎ করে ওর এমন ব্যবহারে কারণ খুঁজে পাচ্ছি না। বেশ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। আমার এমন কালো মুখ দেখে আমার রুমমেট সজীব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকে তোর মন খারাপ নাকি? আমি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আর বলিস না, আজকে এক বিশাল কাহিনী ঘটে গেছে তিশার বাড়িতে। সে কারণেই আমার মনটা একদমই ভালো নেই। সজীব কৌতূহলী স্বরে আমায় জিজ্ঞেস করে, কি হয়েছে খুলে বল। অতঃপর সমস্ত ঘটনা ওকে খুলে বললাম। পুরো ঘটনা শুনে সজীবও এক দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করবি বল, তবে টিউশনিটা কিন্তু একটা একের টিউশনি ছিল রে। মাস শেষে কতগুলি টাকা পেতিস। ওর কথা শুনে সাথে আমি আর তাল মেলাইনি। সজীব ও তিশাকে খুব ভালো করেই চেনে, কারণ গত মাসেই আমি একটি কাজে গ্রামে যাওয়াতে ওকে 1 সপ্তাহ তিশাকে পড়ানোর জন্য প্লেক্সি হিসাবে পাঠিয়েছিলাম। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলেও সজীব পড়ে কলেজে, কিন্তু ওর পড়ানোর দক্ষতা এতটাও খারাপ না। তবুও বর্তমানে যেহেতু পাবলিক ভার্সিটির ট্যাগ না থাকলে ভালো টিউশনি পাওয়া যায় না, সজীবের ক্ষেত্রেও তাই। বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছি বিকালের সময়টিতে সজীব বাসা থেকে বের হয়ে যায়। বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক হওয়ায়
একদিন রাতে সজীবকে জিজ্ঞেস করেই ফেললাম, কি রে, তুই তো বিকালে কোথাও টিউশনি করাচ্ছিস না, তাহলে প্রতিদিন বিকালের সময় কই যাস? আমার কথা শুনে সজীব বেশ থতমত খেয়ে বলল, আরে বলিস না, একটা নতুন টিউশনি পেয়েছি, তাই আর কি। তো আমাকে তো জানালি না? এর আগে তো আমি তোকে কতগুলো টিউশনি ম্যানেজ করে দিলাম, অথচ নতুন টিউশনি পেয়ে আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? সজীব আমার কাছে এসে বলল, বন্ধু রাগ করিস না, আসলে আমার একদমই খেয়াল ছিল না যে তোকে জানাবো। যাই হোক, এই মাসের শেষে যখন টিউশনির টাকাটা পাবো তখন তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। আমি আর তেমন ওর কথায় পাত্তা না দিয়ে পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়লাম। 1 মাস পরের ঘটনা। একদিন সজীব বাসায় এসে আমাকে উৎফুল্ল কণ্ঠে বলল, বন্ধু চল, আজকে তোকে রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াবো। ওর এমন উৎফুল্লতা দেখে আমি জিজ্ঞেস করলাম, কাহিনী কি? টিউশনির টাকা পাইছিস নাকি? ও আমার কথায় হাসি মুখে সায় দেয়। আমরা দুজনে তখনই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। একসাথে দামি দামি 3-4 আইটেমের অর্ডার দেওয়া দেখে আমি সজীবকে কৌতূহল স্বরে জিজ্ঞেস করলাম, কি রে, তুই কয় টাকা পাইলি টিউশন থেকে? আমার কথায় সে মুচকি হেসে বলে, আরে বন্ধু, ওসব চিন্তা বাদ দিয়ে খাওয়া শুরু কর। কিন্তু আমি কোনো ক্রমে এটার চিন্তা বাদ দিতে পারছি না, কারণ এর আগে আমি যতগুলো টিউশনি ওকে ঠিক করে দিয়েছি সেগুলোর বিনিময়ে ছেলেটি আমাকে একটা কেক আর চা ব্যতীত আর কিছু খাওয়ায়নি। আমিও তখন তেমন কিছু মনে করিনি, কারণ ওর আর্থিক অবস্থা এমনিতেই খারাপ, তাই বাড়ি থেকে একটা টাকাও আনে না। গতকাল ধরে সজীবের কোনো খবর নেই। ওর ফোনে বারবার কল দেওয়ার পরও মোবাইল বন্ধ দেখাচ্ছে। এরকমটা আগে কখনো হয়নি, বরং দূরে কোথাও গেলেও আমাকে বলে যেত, নয়তো ফোনে বলতো যে ওর আসতে দেরি হবে। কিন্তু হঠাৎ করে ওর এভাবে উদাও হয়ে যাওয়ার কারণটা কি? এসব ভাবনার মাঝেই রুমের মধ্যে একা শুয়ে আছি। ঠিক তখনই আমার মোবাইলে রিং বেজে উঠল। ভেবেছিলাম হয়তো সজীব কল দিয়েছে, কিন্তু না, কল দিয়েছে তিশার মা। যদিও টিউশনিটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখনো আমার মোবাইলে তিশাদের নাম্বারটি সেভ করা ছিল। কৌতূহল বশত ফোনটি রিসিভ করতেই অপর পাশ থেকে তিশার মা ভাঙা গলায় আমাকে বললেন, মারুফ, তুমি কোথায় আছো? একটু আমাদের বাসায় আসতে পারবা? আমি অবাক চিত্তে তাকে জিজ্ঞেস করি, কেন আন্টি, কি হয়েছে? তুমি বাসায় আসো, তাহলেই সব বুঝতে পারবে। বুঝলাম পরিস্থিতি হয়তো অন্যরকম, তাই পুরাতন রাগ ভুলে তখনই রওনা দিলাম তিশাদের বাসায়। আমি বসে আছি এক সোফায়, আর পাশের সোফাতেই বসে আছে তিশার বাবা এবং মা। আন্টি কিছুক্ষণ বাদে বাদেই হেঁচকি তুলে কান্না করছে নিজের মেয়ের জন্য। মূল ঘটনাটা হলো, গতকাল রাতে আমার বন্ধু সজীব তিশাকে প্রেমের ফাঁদে ফেলে ওকে নিয়ে পালিয়েছে। সজীব কিভাবে তিশাকে নিয়ে পালালো সেটাও ক্লিয়ার করছি। মূলত তিশাকে পড়ানোর অবস্থায় যখন আমি সজীবকে 1 সপ্তাহের জন্য প্রক্সি হিসাবে পাঠিয়েছিলাম তিশাদের বাসায়, ঠিক তখনই হয়তো সজীব ঠান্ডা মাথায় এই কাজের শুরুটা করেছিল। আর তখন ও তিশাকে শিখিয়ে দিয়েছিল যে আমাকে যেন মিথ্যা অপবাদ দিয়ে ওদের বাসা থেকে বের করে দেওয়া হয়, আর সেই সুযোগে যেন ও তিশাকে পড়াতে পারে। প্রমাণস্বরূপ তিশা ওর টেবিলে রাখা একটি চিরকুটে লিখেও দিয়েছে যে সেদিন আমি ওর শরীরে কোনো স্পর্শ করিনি, বরং সজীব যেন ওকে পড়াতে আসে সেই উদ্দেশ্যেই ও এমন মিথ্যা নাটক সাজিয়েছিল। কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না, তিশার মতন এমন শান্ত শিষ্ট বুদ্ধিমতী মেয়ে কিভাবে সজীবের ফাঁদে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পা দিল। আন্টি আমার হাত ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, বাবা, তোমার হাতে ধরে বলছি, চাইলে পায়েও ধরবো, তবুও তুমি তিশাকে যেমনভাবে হোক নিয়ে আসো। তুমি তো সজীবের সাথেই থাকতে, তাই তুমিই ভালো জানবে ও আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। এখনো পর্যন্ত ওর নিখোঁজের কথা আত্মীয় স্বজন কাউকে জানায়নি। তারা জানলে কি হবে সেটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আন্টি, আমি চেষ্টা করব, আপনি আর কান্না করবেন না, দেখি কি করা যায়। এই বলেই সেখান থেকে বিদায় নিলাম। সজীবকে ইতিমধ্যে পুলিশে দেওয়া হয়েছে, আর তিশা ওর বাবা মায়ের কাছে আছে। তবে তিশাকে নিয়ে যখন আমি ওর বাসায় প্রবেশ করি তখন আমি আন্টিকে স্পষ্ট স্বরে বলি, আন্টি, ওকে কিছু বলা মানে আমার সমস্ত পরিশ্রম বৃথা যাওয়া। এখানে তিশার কোনো দোষ নেই, সব দোষ সজীবের, কারণ ওর বয়সটাই এখন আবেগের। তাই সজীব যদি ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে না যেত তাহলে ও কখনোই জেনে শুনে এমন কাজ করতো না। আন্টি আমার কথায় সায় দিলেও তারা যে বেশ রাগান্বিত ছিলেন সেটা তখন তাদের মুখদর্শনেই বুঝতে পেরেছিলাম। তবে আমি চাই
মেয়েটির শরীরে 2-1 ঘা পড়ুক, তাতে কিছুটা হলেও সেদিনকার নাটকের একটা ছোটোখাটো প্রতিশোধ হবে। আর অপরদিকে সজীবকে আমি ইচ্ছা করেই পুলিশে দিয়েছি, কারণ ছেলেটিকে এত কিছু দিয়ে সাহায্য করার পরও সে উল্টে আমাকেই অপমানিত করেছিল। তাই যে বন্ধু অন্য বন্ধুকে উপকারের বিনিময়ে অপমান দেয় তাকে শাস্তি দিতে হয়, এছাড়া হয়তো প্রতিশোধে পূর্ণতা পায় না। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।